আসসালামু আলাইকুম। মেডকুয়েস্ট প্রেজেন্টস 5 স্টার সিরিজের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই সিরিজের আন্ডারে আমরা মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক অর্থাৎ যে টপিকগুলো 5 স্টার রেটিং পাওয়া সেগুলো আমরা সংক্ষেপে এবং যতটুকু জানা দরকার ততটুকু হিসেবে আলোচনা করে থাকি। সো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মারুফ হাসান, কুমিল্লা মেডিকেল কলেজে অধ্যয়নরত। আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের ধর্ম। আমরা জৈব যৌগকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু যৌগকে আমরা বলি অ্যালিফ্যাটিক যৌগ, কিছু যৌগকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগসমূহ যে ধর্ম প্রদর্শন করে তাকে আমরা বলি অ্যারোমেটিসিটি। এখন কখন আমরা একটা যৌগকে অ্যারোমেটিক যৌগ বলবো? অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। প্রথম যে শর্ত সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগে থাকা প্রত্যেকটা কার্বনের সংকরণ হতে হবে sp2। আমরা যেহেতু জৈব যৌগ নিয়ে কথা বলছি তার মানে অবশ্যই কার্বন থাকবে। আমরা জানি কার্বনের সংকরণ হতে পারে sp, sp2, sp3। আমরা খুব সহজে মনে রাখতে পারি যে দুইটা কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তখন আমরা বলি কার্বনগুলো সংকরণ হয় sp3। যদি ডাবল বন্ড প্রেজেন্ট থাকে আমরা বলি সংকরণ হয় sp2। যদি ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে আমরা বলি সংকরণ হয় sp। এটাকে সহজে মনে রাখার জন্য আর কি। তো আমরা দেখি যে কার্বনের মধ্যে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য একটা যৌগের প্রত্যেকটা কার্বনের সংকরণ হতে হবে sp2। আচ্ছা, আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে একটা কার্বনের যখন সংকরণ sp2 হয় তার আকৃতি কেমন হয়? এটাকে আমরা বলি সমতলীয় ত্রিভুজাকার। এই যে তিনটা sp2 অরবিটাল তারা ত্রিভুজ আকৃতিতে একই তলের উপর অবস্থান করে। আর এই যে আরেকটা অরবিটাল p অরবিটাল এটা কিন্তু সংকরণে অংশগ্রহণ করেনি। শুধু তিনটা অরবিটাল অংশগ্রহণ করেছে যারা সমতলীয় ত্রিভুজ আকৃতিতে অবস্থান করছে। আচ্ছা, তো অ্যারোমেটিক যৌগ হওয়ার দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে প্রত্যেকটা কার্বন সমতলীয় হতে হবে এবং যৌগটা চক্রাকার হতে হবে। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। যদি সবগুলো কার্বনের সংকরায়ন sp2 হয় আর আমরা একটু আগে বললাম sp2 এর আকৃতি হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার, তার মানে যদি সবগুলো কার্বনের সংকরণ sp2 হয় তাহলে আমরা বলতে পারি পুরো যৌগটাই সমতলীয় এবং যৌগটা অবশ্যই চক্রাকার হতে হবে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য। তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে পি অরবিটাল গুলো পরস্পরের সমান্তরালে থাকতে হবে। আমরা একটু আগে লক্ষ্য করলাম যে তিনটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে sp2 হয়ে যায়। আরেকটা p অরবিটাল কিন্তু ফাঁকা থাকে বা আরেকটা p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে না, সেটা সমান্তরালে অবস্থান করে। এই যে প্রত্যেকটা কার্বনের p অরবিটাল পরস্পরের সমান্তরালে অবস্থান করে। আর একটু যদি আমরা জেনে রাখি এই যে অরবিটাল গুলো এরা অ্যাকচুয়ালি এরকম ইলেকট্রন ক্লাউড আকারে অবস্থান করে। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এটাকে আমরা বলি হাকেল নীতি। সেটা কি? যে 4n+2 সংখ্যক মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন থাকতে হবে। এখন মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি? আমরা জানি যে যখন একক বন্ধন তৈরি হয় এটাকে আমরা বলি সিগমা বন্ধন, যখন পাই বন্ধন তৈরি হয় যখন ডাবল বন্ধন তৈরি হয় এটাকে আমরা বলি পাই বন্ধন। এখন এই দ্বিবন্ধনে থাকা যে ইলেকট্রনটা সেটা কিন্তু খুবই লুজলি বাউন্ড, অর্থাৎ সেটা নড়াচড়া করতে পারে, সেটা মুভ করতে পারে। এই দ্বিবন্ধনে থাকা ইলেকট্রনগুলোকে আমরা বলি মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন। তার মানে প্রত্যেকটা ডাবল বন্ডে এই যেমন এই একটা বন্ডের মধ্যে দুইটা মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখি বেনজিনে কয়টা ডাবল বন্ড আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা ডাবল বন্ড যেহেতু তাহলে মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা হবে? 6টা। এখন আমি যদি 4n+2 = 6 লিখি তাহলে আমি n এর মান পাচ্ছি 1। একইভাবে নেপথালিনের মধ্যে আমরা যদি একটু গুণে দেখি আমরা এখানে পাবো মোট 10টা মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন। সেখানেও যদি আমি 4n+2 সংখ্যক 10 বসাই তখন আমরা n এর মান পাবো 2। এভাবে আমরা যদি 4n+2 সমান সমান মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন বসাই এবং আমরা যদি n এর মান একটি পূর্ণ সংখ্যা পাই, এটা একটা অ্যারোমেটিক যৌগ হওয়া নির্দেশ করে। তার মানে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে তাকে হাকেল নীতি মেনে চলতে হবে। ওকে? আচ্ছা, এখন আমরা দেখি যে অ্যারোমেটিক যৌগ হলে অ্যাকচুয়ালি কি লাভ, কি সুবিধা বা অ্যালিফ্যাটিক থেকে সে কোন জায়গায় আসলে আলাদা। আচ্ছা, আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটা পাই অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য সেটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আমরা একটা ব্যাপার খেয়াল করি, আমরা বললাম অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য যৌগটা চক্রাকার হবে আর যেহেতু sp2 সংকরণ আছে তার মানে অবশ্যই তার মধ্যে ডাবল বন্ড প্রেজেন্ট বা দ্বিবন্ধন প্রেজেন্ট। এখন দ্বিবন্ধন উপস্থিত থাকে এটাকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ, তাই না? কিন্তু কথা হচ্ছে অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখা যায়, অর্থাৎ সেটা সাধারণ একটা অ্যালকিন বা অ্যালকাইন এইরকম যৌগগুলোর মতো আচরণ করে না। ব্যাপারটা আসলে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। একটা পরীক্ষা যাকে আমরা বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এই যে আমরা ড্রপারের মধ্যে আমরা ব্রোমিন নিয়েছি, এই ব্রোমিনটা আমরা একটা কেমিক্যাল স্যাম্পলের মধ্যে দিব। এখন যদি এই যে স্যাম্পলটা সেটা যদি সম্পৃক্ত হয় যেমন অ্যালকেন, তখন দেখা যাবে এই ব্রোমিনের কালার যেমন ছিল লাল, এইটাও হয়ে যাবে লাল, একটু কমলা রঙের ব্রোমিন হয়। আচ্ছা, এরপরে আমরা যদি এই যে ব্রোমিন দ্রবণটা
একটা অসম্পৃক্ত যৌগের মধ্যে দেই, আমরা দেখব এই যৌগটা কোনো কালারই পরিবর্তন হয় নাই। বরং এই ব্রোমিনের যে রংটা ছিল এই রংটা গায়েব হয়ে গেছে। অর্থাৎ সে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে দিয়েছে। এটা একটা অসম্পৃক্ত যৌগের ধর্ম। কিন্তু একটা বিষয় খেয়াল করি, আমরা সেম ব্রোমিন দ্রবণ যখন একটা অ্যারোমেটিক যৌগে দিব, অ্যারোমেটিক যৌগ কিন্তু এই ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করেনি, বরং সেই ব্রোমিন দ্রবণের বর্ণটা নিয়ে নিয়েছে। অর্থাৎ যদিও অ্যারোমেটিক যৌগ একটা অসম্পৃক্ত যৌগ, কিন্তু সে একটা অসম্পৃক্ত যৌগের মতো আচরণ করেনি। এটাকে আমরা বলি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ঠিক একই রকম একটা কাহিনী আমরা দেখব, যাকে আমরা বলি বেয়ার পরীক্ষা। আমরা এখানে কি দিচ্ছি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রং হালকা বেগুনি, হালকা গোলাপি, এর মাঝামাঝি একটা রং হয়। তো আমরা যদি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিই, তাহলে দেখা যাবে এই যে বেগুনি রং, এই দ্রবণের রঙও তাই হয়ে গেছে। যদি এটাকে অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা দিই, তাহলে আমরা দেখবো এই অসম্পৃক্ত দ্রবণটা কিন্তু এই যে কালারটাকে বর্ণহীন করে ফেলেছে। এখানে আমরা এই কালারটা দেখছি না। কিন্তু আগের বারের মতোই যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটা অ্যারোমেটিক যৌগের মধ্যে দিই, অ্যারোমেটিক যৌগ কিন্তু সেই কালারটাকে বর্ণহীন করবে না। এটাকে আমরা বলি বেয়ার পরীক্ষা। সুতরাং এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা, এই দুটা দ্বারা আমরা একটা যৌগ অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক সেটা আইডেন্টিফাই করতে পারি, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে, এই দুইটা পরীক্ষা নির্দেশ করে যে অ্যারোমেটিক যৌগের বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। আচ্ছা, এরপর যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে হাইড্রক্সি যৌগ। অ্যালিফ্যাটিক হাইড্রক্সি যৌগ অর্থাৎ অ্যালকোহল, আমরা OH কে বলি হাইড্রক্সিল মূলক। তো অ্যালিফ্যাটিক হাইড্রক্সি যৌগ বা যে কোনো অ্যালকোহল সাধারণত লিটমাস পেপারে নিরপেক্ষ হয়। কিন্তু অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগে আমরা বলি ফেনল, তাই না? একটা বেনজিনের সাইনের উপরে একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে, আমরা বলি ফেনল। তো অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ কিন্তু লিটমাস পেপারে অম্লীয় হয়। আচ্ছা, এরপরের পয়েন্টটা সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে কিন্তু খুব সহজেই সংযোজন বিক্রিয়া ঘটে। আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটা অ্যালকিন দেওয়া আছে, সেটা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, তাহলে দেখা যাবে যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, একটা কার্বন একটা হাইড্রোজেন যাবে, আর একটা কার্বন একটা ক্লোরিন গেল। তার মানে এই বিক্রিয়াটাকে আমরা বলি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরির মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। বাট আমরা জানি যে সাধারণ একটা অসম্পৃক্ত যৌগ খুব সহজেই সংযোজন বিক্রিয়া দেয়, কারণ সে চায় তার ডাবল বন্ডটা ভেঙে যাক। কিন্তু আমরা যদি অ্যারোমেটিক যৌগের মধ্যে দেখি, সে কিন্তু সহজেই সংযোজন বিক্রিয়া দেয় না, তাকে জোর করে ঘটাতে হয়, তাকে ফ্রি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, এটা একটা বেনজিন, এখানে আমি ক্লোরিনের সংযোজন করতে চাই, ক্লোরিনেশন করতে চাই। কিন্তু এই ক্লোরিনের সংযোজন বিক্রিয়া যখন আমরা করি, তার জন্য আমাদের ইউভি লাইট দেওয়া লাগে, অনেক বেশি অ্যামাউন্টের টেম্পারেচার দেওয়া লাগে, তাই না? কারণ এটা সহজে হয় না, এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। তার মানে আমার প্রথম জিনিসটা বুঝলাম যে সাধারণ একটা অসম্পৃক্ত যৌগ খুব সহজেই সংযোজন বিক্রিয়া দিবে, কিন্তু অ্যারোমেটিক যৌগ খুব সহজে সংযোজন বিক্রিয়া দিবে না। সো এই ছিল সম্পূর্ণ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাআল্লাহ সামনে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আপনাদের যদি কোনো ভিডিওর রিকমেন্ডেশন থাকে, কোনো ভিডিও পার্টিকুলারলি কোনো টপিকে ভিডিও করলে ভালো হয়, জানাতে পারেন আমাকে কমেন্টে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ধন্যবাদ।